যে কথাটা, যে প্রতিজ্ঞা, জ্যামিতিতে প্রতিজ্ঞা শব্দটি ব্যবহার করা হয় যে সকল বিষয়ের আলোচনা জ্যামিতিতে করা হয় সেগুলোই হচ্ছে সাধারণভাবে প্রতিজ্ঞা বলা হয়। যেমন সম্পাদ্য, উপপাদ্য, এ সকল বিষয় জ্যামিতিতে আলোচনা করা হয়, এগুলোকে একসাথে প্রতিজ্ঞা বলা হয়। হুম। তো সম্পাদ্যর বিষয়টা কি? এখানে আমাদের জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়। এখানে জ্যামিতির যে বিষয়গুলো সেখানে অঙ্কন করে দেখা হয় এবং যুক্তির সাহায্যে সেগুলোর নির্ভুলতা প্রমাণ করা হয়। তো এগুলা সাধারণ সংজ্ঞা, এবং এগুলা যদি তোমরা একটু দেখো তাহলেই পারবা, এগুলো কঠিন কিছু না। পৃষ্ঠা নাম্বার দেখো 119, পাইছো কি? 119 পৃষ্ঠা। জি স্যার, পেয়েছি। হ্যাঁ, এগুলা একটু মুখস্থ, মানে এগুলো সাধারণ বিষয়, এগুলা একটু দেখলেই পারবা। এগুলা খুব বেশি বোঝার তেমন কিছু নাই, অনেকটা সংজ্ঞার মতো মাঝে মধ্যে একটা আসে। তো সম্পাদ্যে কি কি বিষয় থাকে? হ্যাঁ, উপাত্ত, মানে যে জিনিসটা আমাদের দিয়ে দিবে, যে সম্পাদ্য যা দেওয়া থাকে, যে জিনিসটা বলা থাকে সেটাই হচ্ছে তোমার উপাত্ত। এবং যেটা আমরা অঙ্কন করব খাতায়, হ্যাঁ, খাতায় বা নিজে যখন অঙ্কন করব সেটাই হচ্ছে আপনি কাঁটা কম্পাস দিয়ে আঁকবো, হ্যাঁ, পেন্সিল কম্পাস দিয়ে আঁকবো। তো সেই সকল বিষয় হচ্ছে অঙ্কনের বিষয়গুলাই হচ্ছে এই সম্পাদ্যে আমাদের মেজর ইস্যু। এবং প্রমাণ, এখানে প্রমাণ মাঝে মধ্যে দিতে হয়। তো দেওয়াটা বাধ্যতামূলক না, কেউ যদি দেয় সেটা ভালো। যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা যায়। তো উপপাদ্য বিষয়টা কি? উপপাদ্য এখানে প্রমাণটাই মুখ্য বিষয়। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় যুক্তি দ্বারা, বিভিন্ন যুক্তির মাধ্যমে এই প্রমাণ, যুক্তি দ্বারা বিভিন্ন জিনিস প্রতিষ্ঠা করা হয় এবং এগুলোকে এগুলোকে উপপাদ্য বলা হয়। তো উপপাদ্যের বিভিন্ন অংশ, যেমন সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, হ্যাঁ, এগুলো আমরা যখন প্রমাণ উপপাদ্য করব তখন এগুলো আরো আমরা বিভিন্ন অংশ, উপপাদ্যের যে বিভিন্ন অংশ সেগুলো আমরা আরো বিস্তারিত জানবো। তো জ্যামিতিতে কিছু জ্যামিতিক চিহ্ন ব্যবহার করা হয় আমাদের, যেমন বীজগণিতে, পাটিগণিতে কিছু আসসালামু আলাইকুম চিহ্ন স্যার। ওয়ালাইকুম সালাম। তো আমাদের বীজগণিতে, পাটিগণিতে যেরকম বিভিন্ন চিহ্ন বা গাণিতিক প্রতীক ব্যবহার করা হয়, জ্যামিতিতেও এরকম তোমার কিছু চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যোগ বিয়োগ চিহ্ন, তো এগুলা আমরা সব সময় ব্যবহার করে থাকি, এগুলা জ্যামিতিতেও ব্যবহার করা হয় যোগ কত চিহ্ন। পৃষ্ঠা? এটা হচ্ছে তোমার 120 পৃষ্ঠা, অষ্টম অধ্যায়। হ্যাঁ, তারপরে সমান, তারপরে বৃহত্তর, ক্ষুদ্রতর, এগুলো আমরা আগেই জানি। তবে দুইটা এখানে কয়েকটা বিষয় নতুন আছে, যেমন সর্বসম। সর্বসম এই চিহ্নটা নতুন। যেমন সর্বসম, সর্বসম কথাটা, এই সর্বসমের চিহ্নটা হচ্ছে এরকম, হ্যাঁ, দুইটা সমান চিহ্ন দিতে হবে, দুইটা সমান চিহ্ন, তারপর উপরে ঢেউয়ের মতো একটা অংশ থাকবে। আর সমান্তরাল, সমান্তরাল, যেমন এইখানে দেখো দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল, এটাকে আমরা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি? সেই চিহ্নটা কি? যে এ বি সরলরেখা সমান্তরাল সিডি সরলরেখা, ঠিক আছে? তো এই সমান্তরাল চিহ্নটা হচ্ছে এটা, ঠিক আছে? আর তোমার হচ্ছে কোণের চিহ্ন, তো জানোই কোণের চিহ্ন, এগুলো আগেই দেখে আসছো, কোণের চিহ্ন দেওয়া আছে। তারপর লম্ব, যেমন আমরা কোনো সরল রেখার উপর যদি, হ্যাঁ, একটা লম্ব বা 90 ডিগ্রি আঁকি, তখন একটা রেখা তৈরি হয়। সেটাই হচ্ছে লম্ব। যেমন এখানে এ বি সরল রেখার উপর সি ডি হচ্ছে লম্ব, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? সিডি লম্ব এ বি সরল রেখার উপর, এইভাবে আমরা লিখবো, ঠিক আছে? তো লম্বের চিহ্নটা হচ্ছে এইটা। তো এগুলা একটু মনে রাখবা। তারপর যে ত্রিভুজের চিহ্ন দেওয়া আছে, এটাও সহজ। ত্রিভুজের চিহ্ন সহজে আমরা লেখার জন্য জ্যামিতিতে এই চিহ্নটা ব্যবহার করি। তারপর হচ্ছে বৃত্তের জন্য এরকম এরকম একটা বৃত্ত আঁকি, বৃত্ত এঁকে তারপর মাঝখানে ডট চিহ্ন দিয়ে, এটা বৃত্তের চিহ্ন, হ্যাঁ, বৃত্তের চিহ্ন।
আর বাকি এগুলা তোমরা আগেই করছো যেহেতু। তারপরে অতএব, সুতরাং এই চিহ্নগুলা তোমরা আরো আগে থেকেই জানো। আবার এখানে দিচ্ছে জাস্ট একটু আলোচনা আলোচনার জন্য। তো এবার আসো ছেদক কি জিনিস। হ্যাঁ, আমাদের মূল আলোচনাটা আমরা এখন শুরু করব। ছেদক কি জিনিস? আচ্ছা, ছেদক হচ্ছে কোন সরল রেখা। হ্যাঁ, দেখো, এই যে আমরা বাঁকা করে একটা সরল রেখা আঁকলাম। দেখো, এই বাঁকা সরল রেখাটাকে যদি আমরা একটা নাম দেই এ বি। হুম, এই সরল রেখাটি দুটি এই দুইটি, দেখো, দুইটি সরল রেখা, দুই বা ততোধিক সরল রেখা হইতে পারে, আমরা দুইটা নিছি। কোন সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে যখন বিভিন্ন বিন্দুতে ছেদ করে, দেখো এই যে এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুতে ছেদ করছে। এই দুইটা সরল রেখাকে আমরা যদি নাম দেই পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে কোন সরল রেখা, হ্যাঁ, যেমন এবি সরল রেখা সি ডি এবং ই এফ সরল রেখা দ্বয়কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এবি সরল রেখা, তখন এই সরল রেখাকে কি বলা হয়? ছেদক বলা হয়। তাহলে ছেদকটার নাম কি? এবি ছেদক। ঠিক আছে? তাহলে সংজ্ঞাটাও তোমাদের এইভাবে দিছে যে আর আরেকবার বুঝাই দেন, বুঝি নাই। আচ্ছা, কোন সরল রেখা যখন দুই বা ততোধিক, কোন সরল রেখা, যেমন ধরো এখানে এবি সরল রেখা। হ্যাঁ, এই যে এবি সরল রেখাটা, এটা সরল রেখা, যদিও আমি একটু বাঁকা হয়েছে, এটা কিন্তু একটা সরল রেখা। তো এই যে এবি সরল রেখা কোন দুই বা ততোধিক সরল রেখাকে ছেদ করছে, এই যে দেখো, এই বিন্দুতে ছেদ করছে পি বিন্দুতে, আরেকটা বিন্দু হচ্ছে এই যে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে এরকম যদি ছেদ করে, তাহলে সেই সরল রেখাকে কি বলে? ছেদক বলে। কোন সরল রেখা যখন দুই বা এর ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করে, দেখছো এই যেগুলো ছেদ করছে বা মিলিত হয়েছে, দেখছো এই যে দেখো, এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, ছেদ করে চলে গেছে। যেমন আবার দেখাই, দেখো, এখানে কি দুইটা সরল রেখা আছে না? দুইটা জি সরল রেখা স্যার। দেখা যায়। জি। দুইটা সরল রেখাকে দেখো, এই একটা সরল রেখা ছেদ করছে, ছেদ করছে না? এই যে ভেদ করে চলে গেছে, জি দেখছো? স্যার। জি। হ্যাঁ, তো তাহলে এই যে লাল যে সরল রেখাটা আছে, এটাকে ছেদক বলে। যখন কোন একটা সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে ছেদ করে, হ্যাঁ, তখন তাকে ছেদক বলে। সহজ কথাই বললাম, এবার বুঝছো? জি। ঠিক আছে। তাহলে তো ছেদ করার পর দেখো, এই যে দুইটা সরল রেখার সাথে অনেকগুলা কোণ তৈরি হয়েছে, আর মোট 8টা কোণ তৈরি হয়েছে। আমরা যদি একটু নাম দেই, যখন একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করে, তখন দেখো অনেকগুলা কোণ তৈরি হয়। আমরা একটু নাম দিই কোণগুলার, যেমন অন্য কালি দিয়ে দেই, 1 2 3 4 5 6 7 8, দেখছো অনেকগুলা কোণ তৈরি হয়েছে। এখানে মোট 8টা কোণ তৈরি হয়েছে, দেখছো? এই একটা কোণ, তারপর এই একটা কোণ, 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 এখানে, তারপর এখানে, দেখছো মোট কয়টা? মোট কয়টা কোণ তৈরি হয়েছে? 8টা করে। মোট 8টা কোণ তৈরি হয়েছে। এগুলার কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেই নামটাই আমরা এখন দেখি। এগুলো আলাদা আলাদা নাম আছে। দেখো, এদের হচ্ছে অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ অন্তঃস্থ কোণ হচ্ছে, লাল কালি, অন্তঃস্থ
কোণ। অন্তঃস্থ কোণ, এখানে অন্তঃস্থ কোণ কোনগুলা? এই যে দুইটি সরল রেখার দেখো মধ্যে, এই যে দুইটা সরল রেখার মধ্যে দেখো কি কি কোণ আছে? 3, তারপর হচ্ছে 4, 3, 4, 5 এবং 6। এই যে এই চারটা কোণ সরল রেখার, এই দুইটা সরল রেখার মাঝখানে না? দেখা যাচ্ছে নাকি একটু ইয়া করতেছে? জি স্যার। একটু ভোলা হয়েছে নাকি? এবার কি ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে দেখো অন্তঃস্থ কোণগুলা কি মনে থাকবে? এই যে দেখো দুইটা সরলরেখার ভিতরের মাঝখানে মাঝখানে যে কোণগুলো আছে এগুলো কি কি বলে? অন্তঃস্থ কোণ বলে। ঠিক আছে? আর জি আসো স্যার। বহিঃস্থ কোণ। অন্তঃস্থ কোণগুলা ক্লিয়ার, জি স্যার। আর বহিঃস্থ কোণ মানে কি? বহিঃস্থ কোণগুলো কোনগুলা? দুইটা সরলরেখার বাইরের দিকে যে কোণগুলো আছে দেখো, দুইটি সরলরেখার বাইরের দিকে কি কোণ আছে? 1, 2, 7, 8। এগুলা দেখো দুইটা সরলরেখার বাইরের দিকে আছে, এই জন্য এদেরকে বহিঃস্থ কোণ বলা হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসো অনুরূপ। অনুরূপ কোণ জোড়া। অনুরূপ কোণ জোড়া, এগুলা জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এদেরকে জোড়া বলা হয়। হ্যাঁ, অনুরূপ কোণ জোড়া জোড়ায় জোড়ায় থাকে। যেমন ধরো 1, 5, 1, 5, 1 ও 5, এগুলা কি এক জোড়া? এই দুইটা এক জোড়ার কোণ, এক জোড়া কোণ। এই যে দেখো 1, 1 আর 5, এগুলার বৈশিষ্ট্য আছে। অনুরূপ কোণগুলা কিরকম হবে দেখো, দুইটা ছেদকের একই পাশে। অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য কিরকম? এই যে ছেদক, এই ছেদকের দেখো একই পাশে আছে, একই পাশে দেখো দুইটাই বাম পাশে, 1 এবং 5 দুইটাই কি বাম পাশে আছে না? জি। একটু ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখো, তাহলে অনুরূপ কোণগুলা কেমন হবে? ছেদকের একই পাশে এবং সরলরেখা দ্বয়েরও একই পাশে হবে। দেখো এই যে দুইটা সরলরেখা আছে দেখো, দুইটা সরলরেখার উপরের দিকে দেখো 1 উপরের দিকে আছে, আবার এই সরলরেখার উপরের দিকে 5 আছে, তাই না? জি স্যার। তাহলে অনুরূপ কোণগুলা কিরকম হবে? ছেদকের একই পাশে দেখো, এই যে 1 এবং 5 ছেদকের বাম পাশে আছে দুইটাই। আবার কি, এই যে দুইটা সরল রেখার উপরের দিকে আছে, এই 1 ও উপরের দিকে আছে, এইটাও কি উপরের দিকে আছে। তো অনুরূপ কোণ জোড়া এরকম হবে। এবং এদের কৌণিক বিন্দুগুলো কিন্তু ভিন্ন হবে। দেখো ওয়ান ওয়ান এক নাম্বার যে কোণটা সেটা যে বিন্দুতে আছে, এবং 5 যে কোণটা সেটা কি অন্য আরেকটি বিন্দুতে আছে, এরকম দুইটা ভিন্ন বিন্দুতে থাকবে। ঠিক আছে? এই বিষয়গুলা দেখো 121 নাম্বার পৃষ্ঠাতেও বর্ণনা করা আছে। 121 নাম্বার পৃষ্ঠাতে বলা আছে অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য। পাইছো? জি স্যার। হ্যাঁ, ওখানে বৈশিষ্ট্যটাও বলা আছে। আচ্ছা, তারপরে দেখো 2 এবং 6, 2 এবং 6, 2 এবং 6 এই কোণ জোড়াও কি দেখো, 2 এবং 6 এই দুইটা কিন্তু ঠিক আগের মতোই, দুইটাই ছেদকের ডান পাশে এবং কি সরলরেখা দ্বয়ের উপর দিকে, এটার উপরের দিকে, এটার উপরের দিকে। ঠিক আছে? তাহলে এই অনুরূপ কোণগুলো আমরা পেলাম। এরপর 3 এবং 7, 3 ও 7 এই কোণ জোড়াও কি দেখো ছেদকের একই পাশে। এই যে 3 এবং 7 ছেদকের একই পাশে, এবং দেখো দুইটা কোণই সরল রেখা দ্বয়ের নিচের দিকে আছে, দুইটা সরল রেখার নিচের দিকে আছে। আবার দেখো 4 এবং 8,
4 এবং 8 এই দুই জোড়া কোণ কি নিচের দিকে আছে, সরলরেখা দুইটি নিচের দিকে এবং ছেদকের ডান দিকে আছে, তাই না? জি স্যার। তাহলে অনুরূপ কোণগুলা কিরকম, অনুরূপ কোণগুলা কেমন হবে সেটা কিন্তু আমরা দেখলাম। এবার আসো অন্তস্থ কোণগুলা, অন্তস্থ একান্তর কোণ, একান্তর কোণ জোড়া, এগুলাও জোড়ায় জোড়ায় থাকে। একান্তর কোণ, একান্তর কোণ জোড়া, একান্তর কোণ জোড়া, এগুলাও আগের মতো অনুরূপ কোণের মতো জোড়ায় জোড়ায় থাকবে, শুধু একটা কোণ হবে না। অন্তস্থ, অন্তস্থ মানে কি ভিতরের দিকে, অন্তস্থ মানে কি ভিতরের দিকে। দেখো দুইটা সরলরেখার ভিতরের দিকে দুইটা কোণ আমরা যদি বিবেচনা করি 1 এবং 8, 1 ও 8 এই দুইটা কোণ দেখো 1 1 এবং 8, আচ্ছা এরা তো বহিস্থ। 1 এবং 8 না, সরি, 3 এবং 6 এটা বহিস্থর মধ্যে হবে, এগুলা বাইরের দিকে। 3 এবং 6, 3 ও 6 এই দুইটা কোণ হচ্ছে অন্তস্থ। মানে অন্তস্থ কেন, কারণ হচ্ছে ভিতরের দিকে, দুইটা সরলরেখা দেখো ভিতরের দিকে আছে, কিন্তু দুইটা ছেদকের বিপরীত পাশে আছে। দেখো 3 যে পাশে আছে 6 ঠিক উল্টা পাশে আছে ছেদকের, তাই না? বুঝছো? জি। এই যে দেখো একান্তর কোণটি 3, এটা কিন্তু ছেদকের বামে, আর 6 ছেদকের ডান পাশে আছে। ঠিক আছে, দুইটা বিপরীত পাশে থাকবে। একান্তর কোণগুলার বৈশিষ্ট্য হচ্ছে ছেদকের দুইটা বিপরীত পাশে থাকবে। হ্যাঁ, ছেদকের বিপরীত পাশে কোণ জোড়া ছেদকের বিপরীত পাশে থাকবে, এটা হচ্ছে একান্তর কোণের বৈশিষ্ট্য। আর অন্তস্থ মানে তো আমরা জানি যে দুইটা সরলরেখার মাঝখানে থাকবে। দেখো দুইটা কোণই 3 এবং 6 দুইটা কোণই সরলরেখা দ্বয়ের মাঝখানে। তাহলে একান্তরের শর্ত হচ্ছে ছেদকের বিপরীত পাশে থাকবে কোণগুলা। ক্লিয়ার? জি স্যার। এইখানে দেখো আরেক জোড়া একান্তর কোণ জোড়া আছে, সেটা হচ্ছে অন্তস্থ 4 এবং 5। 4 এবং 5 এরা কিন্তু, দেখো 4 এবং 5 এরাও কিন্তু অন্তস্থ ভিতরের দিকে, এবং এরাও কিন্তু বিপরীত পাশে, 4 একদিকে 5 আরেক দিকে। ঠিক আছে, তাহলে অন্তস্থ একান্তর কোণ জোড়া পেয়ে গেলাম। বহিস্থ একান্তর কোণ জোড়া এবার আমরা দেখবো। বহিস্থ, বহিস্থ একান্তর কোণ জোড়া, একান্তর মানে বিপরীত দিকে থাকবে কোণগুলা, আর বহিস্থ মানে সরলরেখা দ্বয়ের বাইরের দিকে আগের থাকবে। ক্লাসে পড়ছি একান্তর হ্যাঁ, এবং অন্তর মানে কি। আচ্ছা তাহলে তো ভালো। একান্তর আর অন্তর মানে কিরা পড়ছি। আচ্ছা আচ্ছা, ভালো, তাহলে মনে থাকলে ভালো। তাহলে 1 এবং 8 দেখো এরা একান্তর, 1 এবং 8 এরা কিন্তু একান্তর, এবং এরা দেখো বিপরীত পাশে, দুজনেই বিপরীত পাশে, ছেদকের বামে, আবার দেখো 8 ছেদকের ডানে, এবং এবং কি বহিস্থ বাইরের দিকে। বুঝছো? জি। পরীক্ষায় কিন্তু দিবে কোনটি অন্তস্থ একান্তর কোণ, কোনটি বহিস্থ একান্তর কোণ, কোন জোড়া একান্তর কোণ, কোন জোড়াটি বহিস্থ একান্তর কোণ, কোন জোড়াটি অন্তস্থ একান্তর কোণ। সেই জন্য এই বিষয়গুলা তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে, আবার 2 এবং 7 দেখো, 2 ও 7 এগুলো কিন্তু জোড়ায় জোড়ায়, এই জন্য ও লিখতেছি, হ্যাঁ, ও বা এবং যেটাই লিখো। 2 এবং 7 দেখো, 2 এবং 7 দুইটাই ছেদকের বিপরীত পাশে থাকবে, এবং কি এবং বাইরের দিকে থাকবে, সরলরেখা দ্বয়ের বাইরের দিকে আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা যত মানে যে কয়টা টাইপের কোনগুলা হয় আমরা মোটামুটি সবগুলাই কভার করছি। এবার ছেদকের লাস্ট, লাস্ট ছেদকের একই পাশের অন্তস্থ কোণ জোড়া 3 এবং 5, 3 এবং 5 ছেদকের একই পার্শ্বে অবস্থিত, একই পার্শ্বের একই পার্শ্বের কোণ জোড়া, একই পার্শ্বের অন্তস্থ কোণ জোড়া, অন্তস্থ কোণ জোড়া। দেখো অন্তস্থ তো আমাদের জানাই আছে যে ভিতরের দিকে থাকবে, আর ছেদকের একই পাশে। হ্যাঁ, ছেদকের একই পাশে, দেখো এই যে ছেদক 3 এবং 5 এরা কিন্তু ছেদকের একই পাশে, 3 ও 5 এরা ছেদকের একই পাশে, এবং সরলরেখা দুইটি মাঝখানে আছে, মধ্যে আছে।
সুতরাং 3 এবং 5 হচ্ছে কি অন্তস্থ অন্তস্থ কোণ জোড়া, একই পাশে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ জোড়া। বুঝছো? ছেদকের একই পাশের অন্তস্থ কোণ জোড়া কোনগুলা বুঝছো? জি স্যার। হ্যাঁ, আবার দেখো 4 এবং 6 এরাও অন্তস্থ। 4 এবং 6 এরাও কিন্তু কি দেখো অন্তস্থ এবং আহ ছেদকের একই পাশে, এবং 4 এবং 6 দেখো ছেদকের ডান পাশে আছে, আর 3 5 ছিল ছেদকের বাম পাশে, ঠিক আছে, একই পাশে ছিল। তো এখানে কিন্তু কয়েকটা জিনিস, যে ছেদকের একই পাশে কোনগুলা থাকে, ছেদকের বিপরীত পাশে কোনগুলা থাকে, হ্যাঁ, তারপরে অন্তস্থ কোনগুলা, বহিস্থ কোনগুলা, এগুলা খুব ক্লিয়ার ধারণা রাখবা। নাহলে আরো আমরা জটিল জটিল আমরা জ্যামিতিতে চলে যাব, তখন কিন্তু আর এগুলা যদি ক্লিয়ার না থাকে তখন তোমরা আর ওই বিষয়গুলা ক্লিয়ার হবে না। কারণ আরো বড় বড় এরকম উপপাদ্য সম্পাদ্য আমাদের প্রমাণ করতে হবে, তখন এগুলা খুবই খুবই কাজে লাগবে। ঠিক আছে, অনুরূপ কোণগুলার বৈশিষ্ট্য দেখো দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়েও। অনুরূপ কোণগুলার বৈশিষ্ট্য: কোণের কৌণিক বিন্দু আলাদা। এই যে অনুরূপ কোণগুলা, এদের কৌণিক বিন্দু আলাদা, দেখো 1 এবং 5। দেখো এই যে এদের কৌণিক বিন্দু কোথায়, 1 এর কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, দেখো কোণের শীর্ষবিন্দু হচ্ছে এইটা, 5 এর শীর্ষবিন্দু হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে দুইটা শীর্ষবিন্দু আলাদা, এই কথাটাই বলছে। এবং ছেদকের একই পাশে অবস্থিত। এই দেখো 1 এবং 5 ছেদকের একই পাশে অবস্থিত। তো এটা আমরা জানলাম অনুরূপ কোণগুলা, এটা আগে আলোচনা করছি, তাও আবার একটু বলতেছি। একান্তর কোণগুলোর বৈশিষ্ট্য কিরকম: কোণের কৌণিক বিন্দু আলাদা। একান্তর কোণের ক্ষেত্রেও কৌণিক বিন্দুগুলো আলাদা হবে। যেমন ধরো এই যে 3 এবং 6, 3 এবং 6 এই দুইটার কৌণিক বিন্দু কিন্তু ভিন্ন। দেখো 3 এর কৌণিক বিন্দু হচ্ছে এইটা, 6 এর কৌণিক বিন্দু হচ্ছে এইটা, ভিন্ন, আলাদা। এই কথাটাই ক নম্বরে বলছে। খ নম্বরে বলছে ছেদকের বিপরীত পাশে অবস্থিত। তাহলে 3 এবং 6 দুইটা তো বিপরীত পাশেই, এই কথাটাই বলছে যে একান্তর কোণগুলা বিপরীত পাশে থাকে, সরি, হ্যাঁ, একান্তর কোণগুলা ছেদকের বিপরীত পাশে থাকবে, সরল এবং সরল রেখা দুইটির মধ্যে অবস্থিত হবে। সরল রেখা দুইটির মধ্যে অবস্থিত হবে কোনগুলা, এই যে অন্তস্থ একান্তর কোণগুলা। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা যে কোনো সরল রেখার ক্ষেত্রে কিন্তু, যে কোনো দুইটি সরল রেখার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলা এই বিষয়গুলা প্রযোজ্য হবে। তবে সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে আরো আমরা কিছু বিষয় সেম এইগুলোর সাথে সমন্বয় করে আমরা শিখবো। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রেও এই কথাগুলো সত্য, কিন্তু আরো বিশেষ বৈশিষ্ট্য আছে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। তো সেটাই আমরা এখন দেখবো, জোড়া সমান্তরাল সরলরেখা। এই সরলরেখা দুইটি আমরা কিন্তু, যদিও এখানে সমান্তরাল লাগছি, এই দুইটা কিন্তু এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, সমান্তরাল নাও হইতে পারে। কিন্তু এই সরলরেখা দুইটি যখন এরকম সমান্তরাল হয়ে যাবে, হ্যাঁ, সমান্তরাল হবে, তখন কিন্তু আরো কিছু আমরা ইনফরমেশন অতিরিক্ত পাবো, যে দুইটা সমান্তরাল হইলে কিন্তু একটা বিশেষ কিছু শর্ত বা বৈশিষ্ট্য আমরা পাবো, সেটাই আমরা এখন দেখব। দেখো তোমাদের 122 নম্বর পৃষ্ঠায়, 122 নম্বর পৃষ্ঠায় বলা আছে, দেখো বক্সের ভিতরে পড়া আছে, দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন, দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়ার সমান হবে। দুটি সরলরেখার, এই যে আমরা দুটি সরল রেখা আঁকলাম, দুইটি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল হইতে হবে, আবার কিন্তু এরকম হইলে হবে না, একজন আরেকজন থেকে দূরত্ব ভিন্ন হইলে হবে না। সবসময় দূরত্ব, দেখো এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব কম না, দূরত্ব কম বেশি না, দুইটা সরলরেখার মধ্যে দূরত্ব কি কম বেশি না এই জি চিত্রে? স্যার। কিন্তু এখানে কি সব জায়গায় দূরত্ব সমান, এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার বা 5 সেন্টিমিটার, সব জায়গায় কি দূরত্ব সমান, তাই না? জি। সব জায়গায় দূরত্ব সমান হইলে এরা কিন্তু কোনোদিনও একসাথে মিলিত হবে না, অনেকটা রেল লাইনের মতো।
রেল লাইন কোথাও গিয়ে কিন্তু একসাথে দুইটা এরকম দেখবা যে মিলে না, দুইটা রেখা এরকম করে মিলে না। কিন্তু কোথাও যদি এরকম থাকে, হ্যাঁ, কোথাও যদি এরকম থাকে যে দুইটা দুই দিকে, তখন কিন্তু এরা কোনো না কোনো সময় একসাথে গিয়ে মিলে যাবে। যদি সমান্তরাল না হয় সেক্ষেত্রে দুইটি সরল রেখা কোথাও না কোথাও গিয়ে এক সময় কি মিলে যাবে না? দেখছো মিলে গেছে? जी सर। এটা 100 কিলোমিটার 500 কিলোমিটার দূরে মানে দূরে হইলেও মিলে যাবে। কিন্তু কখনো যদি দুইটি সরলরেখা সমান্তরাল থাকে, এরা কখনো কোথাও গিয়ে একসাথে মিলিত হবে কি? जी ना। হবে না। তো এরকম দুইটি সমান্তরাল সরলরেখার যখন ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ জোড়া সমান হবে। দেখো, এই যে দুইটি সমান্তরাল সরলরেখা যখন একটি ছেদক ছেদ করছে, তখন এই যে অনুরূপ কোণগুলা কোথায় কোথায় অনুরূপ কোণ, হ্যাঁ এই যে 1 এবং 5, এরা পরস্পর সমান। অনুরূপ অনুরূপ কোণ জোড়া সবসময় সমান হবে। এই যে যেমন ধরো 1 এবং 5, এটা শুধু সমান্তরাল, এটা শুধু সমান্তরাল সরলরেখা দ্বয়ের ক্ষেত্রে। যখন দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করবে, তখন যে অনুরূপ কোণ জোড়াগুলা পাওয়া যাবে সেগুলা পরস্পর সমান্তরাল হবে। যেমন 1 এবং 5 এরা পরস্পর সমান্তরাল হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কখনো সমান হবে না, 1 এবং 5 সমান হবে না। জিনিসটা কি তোমরা বুঝছো? जी सर। যখন যখন চিত্রটা এরকম সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে হবে, তখন কিন্তু 1 এবং 5 এরা পরস্পর সমান হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। কিন্তু যখন দুটি সরলরেখা সমান্তরাল হবে না, এই যে দেখো ছেদক আছে ঠিকই আছে, কিন্তু দুটি সরলরেখা এরা কি সমান্তরালে আছে? जी ना। সমান্তরালে নাই। তাহলে এদের ক্ষেত্রে 1 এবং 5 1 এবং 5 কোন দুইটি সমান হবে না যদি সমান্তরাল না হয়। 1 এবং 5 এরা সমান হবে না, বুঝছো কথাটা? কিন্তু এই जी सर। সমান্তরাল রেখার ক্ষেত্রে সমান্তরাল সমান হবে। 1 এবং 5 এই দুইটা কোণ অনুরূপ কোণ সমান হবে। এরা অনুরূপ কোণ না 1 এবং 5? এই যে 1 এবং 5, 2 এবং 6, 3 এবং 7, 4 এবং 8, এরা এই চিত্রের জন্য সমান হবে না, কিন্তু এই চিত্রের জন্য কি পরস্পর সমান হবে। 1 এবং 5 সমান, 2 এবং 6 সমান, 3 এবং 7 সমান, 4 এবং 8 পরস্পর কি সমান হবে। বুঝছো? जी বুঝছো सर। কিনা বলো। जी। এটা তোমরা প্রয়োজনে দুইটা সমান্তরাল রেখা আঁকবা, খাতায় আঁকবা। আঁকার পর এরকম ছেদক আঁকবা। ছেদক এঁকে এরকম চিত্রের ক্ষেত্রে দেখবা যে সমান পাবা না। এরকম চিত্রের ক্ষেত্রে যে অনুরূপ কোণগুলা পাবা সেগুলো সমান হবে না, কিন্তু সমান্তরালের ক্ষেত্রে ভেবে দেখবা এটা 100 ডিগ্রি হলে এটাও 100 ডিগ্রি হবে। ঠিক আছে? এটা 100 जी হলে सर। এটা 100 হবে, মানে অনুরূপ কোণগুলা পরস্পর সমান হবে। এগুলো মুখস্থ করে ফেলবে। অনুরূপ কোণগুলা সমান্তরাল রেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলা সমান হবে। এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। একান্তর কোণ জোড়াও সমান হবে। এই যে একান্তর কোণ জোড়া সমান্তরাল রেখাদ্বয়ের ক্ষেত্রে একান্তর কোণ জোড়াও কি পরস্পর সমান হবে। সবগুলাই দেখো 3 এবং 6 সমান হবে, √3 = 6, এরা কি পরস্পর একান্তর কোণ। এবং 4 এবং 5 এরা কি সমান হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে না। কিন্তু বুঝেছো? जी सर। আবার এই যে লাস্টের লাইনে যে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ জোড়া, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ জোড়া পরস্পর পরস্পর সম্পূরক হবে, মানে 180 ডিগ্রি হবে। এই যে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ জোড়া, এই যে দেখো 3 এবং 5, এগুলা মিলে এই কোণ জোড়া মিলে কি হবে? সম্পূরক হবে। সম্পূরক কোণ মানে কি 180 ডিগ্রি হবে। 3 এবং 5 এই দুইটা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। এটাও মুখস্থ করবা, এগুলো মুখস্থ করে ফেলবা যে অন্তঃস্থ ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ জোড়া কি হবে? 180 ডিগ্রি হবে। ঠিক আছে? বা পরস্পর সম্পূরক হবে। ঠিক আছে?
পরস্পর সম্পূরক হবে বা এদের যোগফল কি হবে 180 ডিগ্রি হবে। বুঝছো? বুঝেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন উপপাদ্যে চলে যেতে পারি। দেখো, ছোট্ট একটা উপপাদ্য দেওয়া আছে 123 নম্বর পৃষ্ঠা, প্রথম যে উপপাদ্যটা তোমাদের দেওয়া আছে, যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান হবে। দেখছো? পাইছো? পাইছো কিনা বলো? জি না স্যার। 123 পৃষ্ঠা, প্রথম উপপাদ্যটাই। জি স্যার পাইছি। হ্যাঁ, এটা আমরা এখন প্রমাণ করতে হবে। এতক্ষণ আমরা যা শিখলাম এই তথ্যগুলা ব্যবহার করে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এতক্ষণ আমরা যা জানলাম এগুলাই ব্যবহার করে আমাকে প্রমাণ করতে হবে যে দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরলরেখা ছেদ করলে উপপাদ্যটা আমরা লিখি উপপাদ্য এক। উপপাদ্য এক কি বলছে? দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণ জোড়া সমান। একান্তর কোণ জোড়া সমান, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা প্রমাণ করার জন্য, আমাদের উপপাদ্য প্রমাণ করার জন্য প্রথমে আমরা সাধারণ নির্বাচন, হ্যাঁ সাধারণ নির্বাচন মানে কি? এই যে তথ্যটা দিয়ে দিছে এটাই সাধারণ নির্বাচন। এখন আমরা বিশেষ নির্বাচন লিখে নিব প্রথমে। বিশেষ নির্বাচন লেখার জন্য আমাদের যে কথাটা বলে দিছে এটাকে আমরা চিত্রে রূপান্তর করব এবং সেটাকে আমরা ধরে নিয়ে প্রমাণটা করব। যেমন চিত্রটা আমরা প্রথমে আঁকি। দেখো, এখানে বলছে দুটি সমান্তরাল সরলরেখা, তাহলে দুটি সমান্তরাল সরলরেখা প্রথমেই আঁকলাম, তাই না? তো সরলরেখা আঁকার জন্য তীর চিহ্ন দিতে হবে, কারণ সরলরেখা মানে কি এর কোনো শেষ নাই। দুটি সমান্তরাল সরলরেখা আঁকছি, তাই না? দুটি সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, প্রথমে দুটি সমান্তরাল সরলরেখা আঁকলাম। এখন একটি ছেদক আঁকলাম। ছেদকটাও কি সেই ছেদকটা হচ্ছে একটি সরলরেখা, তো এটাকে আমরা একটা নাম দিব PQ। এটাকে আমরা একটা নাম দিব, ঠিক আছে? আমরা AB এবং CD সমান্তরাল রেখা পাইলাম, এবং P এবং Q, সেটা PQ হচ্ছে এদের ছেদক। এই ছেদকটি E এবং F বিন্দুতে ছেদ করে। E এবং F দুটি সমান্তরাল সরলরেখাকে E এবং F বিন্দুতে ছেদ করে। তো আমাকে প্রমাণ করতে হবে যে একান্তর কোণ AEF AEF, এই যে এই কোণটা, এটা হচ্ছে অন্তঃস্থ একান্তর কোণ। AEF এর একান্তর কোণ সমান DFP। DFE ও হতে পারে, DFE বা EFD, যাই লিখো। তো আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা হচ্ছে আমাদেরকে এই যে প্রশ্ন যেটা দিয়ে দিবে বা যেটা বলা থাকবে বা সাধারণ নির্বাচন যেটি দেওয়া থাকবে সেটাকে আমরা জ্যামিতির ভাষায় লিখব। মনে করি AB ও CD এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল, হ্যাঁ, এবং PQ এদের ছেদক। PQ হচ্ছে এদের ছেদক ছেদক এখন এই ছেদ করার কারণে সেটা কোন কোন বিন্দুতে ছেদ করে? EF PQ ছেদক, এদের ছেদক E এবং F বিন্দুতে ছেদ করে। ছেদক সরলরেখা দুইটিকে AB ও CD কে E ও F বিন্দুতে
ছেদ করে, ই ও এফ বিন্দুতে যথাক্রমে ছেদ করে, ছেদ করে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইএফ এইএফ মানে এই যে এই এফ এর একান্তর কোণ কত, এইএফ এর সমান একান্তর কোণ ইএফডি, একান্তর, আচ্ছা কোণ তো আমরা চিহ্ন দিয়ে রাখবো, ইএফডি। দেখো এই যে কোণের একান্তর কোণ ইএফডি, দেখো একান্তর কোণগুলা কি ছেদকের বিপরীত পাশে থাকে, এবং এই দুইটাই দেখো অন্তস্থ কোণ, অন্তস্থ একান্তর কোণ। অন্তস্থ না লিখলেও সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে অন্তস্থ বহিস্থ কথাটা বলে নাই, শুধু বলছে একান্তর কোণ দুটো সমান, এটাই আমাকে প্রমাণ করে দেখাও, তাই না? তাই কি দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা বলো। জি স্যার। জি স্যার। তো এখানে যা বলা আছে সেটাই শুধু আমি জ্যামিতির ভাষায় লিখলাম, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে আগের ক্লাসে আমরা যে বিপরীত কোণ শিখছি, এবং একটু আগে আমরা অনুরূপ কোণ জানলাম, ইএফডি। হ্যাঁ, অনুরূপ কোণ জানলাম, সেই তথ্যগুলো আমরা এখন সেই তথ্যগুলো আমরা ব্যবহার করে আমরা প্রমাণ করব, সেই তথ্যগুলো আমরা এখানে ব্যবহার করব। দেখো এখানে পিইবি, পিইবি এই কোণের অনুরূপ কোণ, এই কোণটির অনুরূপ কোণ, কোণ অনুরূপ, এই কোণটির অনুরূপ কোণ দেখো, আমরা যদি একটু মার্কার দিয়ে একটু চিহ্নিত করি, দেখো এই কোণের অনুরূপ কোণ কি, এইটা না? পি, এই যে ই কোণ এবং এফ কোণ, এরা কি অনুরূপ কোণ না? দেখো পিইবি এবং ইএফডি এরা কি অনুরূপ কোণ না? ছেদকের একই পাশে না? ছেদকের একই পাশে এবং সরলরেখা দুইটির একই পাশে না? দেখো উপরের দিকে, দুইটাই সরলরেখা দ্বয়ের উপরের দিকে, তাই না ওয়াফি? দেখো এরা কিন্তু অনুরূপ কোণ, পিইবি এবং ইএফডি এরা কিন্তু ছেদকের একই পাশে এবং সরল সরলরেখা দুইটির উপরের দিকে আছে, তাহলে এরা অনুরূপ কোণ, একটু আগে আমরা আলোচনা করে এসেছি। আর আমরা জানি কি অনুরূপ কোণগুলা পরস্পর সমান, ঠিক আছে? অনুরূপ কোণগুলা পরস্পর সমান, একটু আগে কিন্তু আমরা শিখে আসছি, ঠিক আছে? তাহলে আমরা ওই জিনিসটা এখানে লিখতেছি যে পিইবি এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে ইএফডি, ইএফডি। আবার দেখো পিইবি এই কোণের বিপ্রতীপ কোণ, তোমরা কি বিপ্রতীপ কোণ জানো? বিপ্রতীপ কোণটা কি জানো? বিপ্রতীপ কোণ কোনগুলা জানো কিনা বলো বাপি। জি না। বিপ্রতীপ কোণ ক্লাস সিক্স শিখে আসছো, সিক্সে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপরীত পাশে দেখো দুটি কোণ তৈরি হয়েছে, তাই না? এক এবং দুই, দেখো দুইটা বিপরীত পাশে দুইটা কোণ তৈরি হয়েছে না? দুইটি সরলরেখা এ বি এবং জি স্যার। সিডি, দেখো দুইটি সরলরেখা পরস্পর এই যে ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করার পর দেখো দুইটা বিপরীত পাশে, এই ডান পাশে এবং বাম পাশে দুইটা বিপরীত পাশে যে কোণগুলা তৈরি হয় এরা পরস্পর সমান হয়, এদেরকে বিপ্রতীপ কোণ বলে। এদেরকে কি কোণ বলে? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বলে, ঠিক আছে? তো জি। আমরা ওইটাই আমরা লিখবো যে আবার পিবি এই যে এই কোণটার বিপ্রতীপ কোণ দেখো, এখানে দেখো ছেদককে, এখানে দেখো এই যে এ বি, এটা হচ্ছে এ বি, আর এটা দেখো
পি কিউ। দেন তাহলে দেখো এই যে এইখানে অনুরূপ বিপরীত কোণ তৈরি হয়েছে না? দেখো এই যে এ বি আর পি কিউ দুটি সরলরেখা ই বিন্দুতে ছেদ করছে। এই যে এই বিন্দু, এই যে এরকম চিত্রের মতো দেখা যাচ্ছে না? দেখো পি বি সমান বিপরীত বিপরীত কোণ কত? এই কোণটার বিপরীত কোণ কত? এই যে এই কোণটা বিপরীত কোণ হচ্ছে এটা, এই যে পিবি। এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই যে দেখো বিপরীত পাশে, বিপরীত পাশে আছে এই এই এফ, এ ই এফ। বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, পাইছো? জি স্যার। হ্যাঁ, এখন কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে এই দুইটা কোণই পিইবি এর সমান, বলতে পারি না? এই যে এই দুইটা কোণ আর সমান পিইবি এর সমান না? জি হ্যাঁ, সুতরাং আমরা লিখতে পারি ই এফ ডি, ই এফ ডি সমান এইএফ কোণ। তো এটাই আমাকে প্রমাণ করতে বলছে, এটাই আমাকে দেখো প্রমাণ করতে বলছে এইএফ সমান একান্তর ইএফডি। তাহলে এরা পরস্পর সমান, এটাই প্রমাণিত হলো। সহজ না? করে এটা। হুম, অনেক ছোট। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা আজকে যে তথ্যগুলা জানলাম সেই তথ্যগুলার আলোকে কিন্তু একটা প্রমাণও আমরা করলাম। তো আমরা যে জিনিসগুলা জানছিলাম যে অনুরূপ কোণগুলা পরস্পর সমান হবে, ওই তথ্যটা দেখো এখানে ব্যবহার করছি। দুটি পরস্পর সমান্তরাল সরলরেখাকে যখন একটি ছেদক ছেদ করে তখন যে অনুরূপ কোণগুলা তৈরি হয় এরা পরস্পর সমান হবে, ওই তথ্যটা ব্যবহার করে দেখো এখানে ব্যবহার করছি। আবার বিপরীত কোণ, যেটা আমরা আরো আগে শিখে আসছি, তোমরা শিখে আসছো যে দুটি সরলরেখা যখন ছেদ করে তখন দুইটা যে বিপরীত পাশের যে কোণগুলা এগুলা হচ্ছে পরস্পর সমান বিপরীত কোণ, এরা পরস্পর বিপরীত কোণ এবং এরা পরস্পর সমান হয়। তো ওই ওই তথ্যটাও আমরা ব্যবহার করছি যে পিবি বিপরীত এইএফ। এখন এই দুইটা কোণই কি পিবি কোণের সমান, তাহলে কোনো দুইটা কোণ কোনো একটা কোণের সমান হলে তখন আমরা তাদেরকে পরস্পর সমান বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম উপপাদ্যটা শেষ করলাম। এবার